নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল রাতে ডক্টর জয়শঙ্কর ঢাকা থেকে ফিরে এসে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ঢাকার আলোচনার বিস্তারিত তার আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা বৈঠকের পর। তারপর রাতে তিনি যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি ঢাকা সফরের আদ্যপান্ত তিনি বলেন এবং কূটনৈতিক যত বিষয়গুলো আছে তাতে যা তার মনে হয়েছে যে এটা হতে পারে, ওটা হতে পারে, এটা ভাবছে, ও ওটা ভাবছে, এইগুলো নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন। এখন শেখ হাসিনা তিনি আমার ভিডিও দেখেন, তিনি বলেছেন আপনি নাকি বেয়াদব, আস্ত বেয়াদব। উনি বলেছেন যে আমি তো শুনিনি। বলে হ্যাঁ, উনি বলেছেন, আমাদের ডক্টর ইউনূস তিনি বলেছেন আপনি আস্ত বেয়াদব। তখন জয়শঙ্কর মুচকি হাসেন। সেখানে শেখ হাসিনাও মুচকি হেসে বলেন দেশে ফিরি দেখাবো কে বেয়াদব, পালাতে পারবে না। সে তো জয়শঙ্কর তারপর আর কোনো কথা বলেননি। জয়শঙ্কর সমস্ত কথাবার্তা সেরে বেরিয়ে এসছেন। তিনি স্বল্প কথার মানুষ, কাজের কথা ছাড়া তিনি একটা কথা বলেন না। তিনি বেরিয়ে এসছেন। তবে যেটুকু তিনি বলেছেন যে ঢাকার মানুষকে, আমার দলের মানুষকে আশ্বস্ত করতে আমি খুব শীঘ্রই একটা দেবো, ভাষণ দেব, জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। আমার দেশের জনতা, আমার যারা সমর্থক, যারা আওয়ামী লীগ কর্মী, আমি তাদেরকে আমি আশ্বাস করে দেব যে আমি যত শীঘ্র সম্ভব আমি ঢাকা ফিরছি, এবং সেটা যে কোনো দিন হতে পারে। যে কোনো দিন মানে যে কোনো দিন। এখন যে কোনো দিন বলতে উনি কি বলতে চাইছেন, মানে কতটুকু মানে মানে তিনি আস্থার সঙ্গে বলছেন সেটা উনিই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। নিশ্চয়ই তার কাছে কোনো খবর আছে, সরকারি পর্যায়ে কোনো খবর আছে, যেটা আমরা কেউ জানতে পারছি না এবং আমরা জানতেও পারবো না। যেমন পাকিস্তান অ্যাটাকের সময় আমরা জানতে পারিনি, শেখ হাসিনা যাওয়ার সময়ও কিন্তু আমরা জানতে পারবো না। হঠাৎ দেখবেন উনি ঢাকা বিমানবন্দরে নেমে পড়েছেন। এখন তার প্রাথমিক কাজকর্মগুলো এখন চলছে, কূটনৈতিক কাজকর্মগুলো। এই যে আমাদের জয়শঙ্করজি ওখানে গেলেন, জয়শঙ্করজি তো এমনি এমনি যাননি, একটা শোক বার্তা আমাদের রাষ্ট্রদূত মারফত পাঠিয়ে দেওয়া যেত, অথবা আমাদের কোন একটা বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী তিনিও গিয়ে হাজির হয়ে তিনি শেষকৃত্যের তার উপস্থিত হতেন। দেখুন, এরা এই যে খালেদা জিয়া ম্যাডাম মারা গেলেন, তারেক রহমান যে মাতৃহারা হলেন, মা চলে যাওয়া মানে পৃথিবী চলে যাওয়া, তার বিষয়ে কোনো সমালোচনা চলে না। তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। সব মানুষ খারাপ ভালো, সব মানুষই বেরোয়, তারও কিছু খারাপ ভালো আছে, কিন্তু সেটা এখন আলোচনা করার বিষয় নয়। তারেক রহমানের কাছে পৃথিবী শূন্য হয়ে গেছে। বাবা তো অনেকদিন আগেই হারিয়েছেন, এবার আকাশ জুড়ে তার ছিল মা, সেই মা তিনি হারালেন। সেখানে দাঁত বের করে এই সমস্ত লোকজন কিছু ওই যে হলে ছিল, আসিফ নজরুল ফজরুল, এরা হাসতে হাসতে এসে যেভাবে হ্যান্ডশেক করলেন, সেটা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন আমাদের ডক্টর জয়শঙ্কর।
তিনি বলছেন একটা ভাবগম্ভীর পরিবেশে, একটা শোকার্ত পরিবেশে এরকম দাঁত বার করে যারা হাসতে হাসতে এসে যারা একটুখানি হাত মেলানোর জন্য মানে ঘেঁষাঘেঁষি করেন, গা ঘেঁষাঘেঁষি করেন, তারা কতটুকু মানুষের পর্যায়ে পড়েন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তিনি শেখ হাসিনাকে বলেছেন এটা, শেখ হাসিনাও একমত যে না, এটা যেটা হয়েছে অত্যন্ত খারাপ হয়েছে, ওনার মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের যে আচরণ, সে আচরণও ঠিক বলে মনে হয়নি আমি যা খবর পেয়েছি। তারপর তা আপনি নিজে মুখে আমায় বলছেন। তো এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলছেন এটা কোনো কূটনৈতিক বিষয় নয়। আরে মশাই, কূটনৈতিক বিষয় কোনটা নয়? কূটনৈতিক বিষয় তো এইটা যে একটা কূটনীতিক আর একটা অন্যজনের সঙ্গে মিলছে যখন, তখন কতটা তিনি আগ্রহের সঙ্গে মিলছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা গোনা হয়। কে জোরে করমর্দন করলেন, কে শুধু হাত মেলালেন, কে বুকে জড়িয়ে ধরলেন, কার দিকে টেরা চোখে তাকালেন, কাকে দেখে মুচকি হাসলেন, কাকে ওভারলুক করলেন, সব কিন্তু কূটনীতিতে সব কিন্তু গোনা হয়। কত মিনিট আলোচনা করেছেন, কত মিনিট হ্যান্ডশেক করেছেন, কতবার গলায় জড়িয়েছেন, কতবার নিজের সঙ্গে সেলফি তুলেছেন। যেমন আমাদের ইতালির প্রধানমন্ত্রী, তিনি জর্জিয়া মেলোনি, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি সেলফি তুলে একেবারে পুরো টিকটক মাতিয়ে দিয়েছেন। কয়েক মিলিয়ন 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 ভিউজ হয়েছে তার। তো যাই হোক, তো ওই হ্যালো হ্যালো মেলোডি, হ্যালো মেলোডি, যেখানে উনি বলছেন হ্যালো মেলোডি, মানে মেলোনির মেলো আর মোদির দি, মেলোডি। তো যাই হোক, এইগুলো মাপা হয়। তো এখানে কূটনীতির বাইরে কিচ্ছু হয় না, সব কূটনৈতিক বিষয়। আপনি যদি কূটনৈতিক ব্যাপারগুলো এড়িয়ে যেতে চান সেটা আলাদা ব্যাপার, কারণ সেটা আপনার ব্যর্থতা। আপনি পররাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এখনো কিছু করতে পারেননি, তার জন্য গতকালকে ইউনূস আপনাকে ব্যাপক ঝাড় দিয়েছে। সেটা আপনার জনগণ তারা জানে না, আপনি চেপে গেছেন, আপনার কাগজ চেপে গেছে। এখন আর ওই ডাস্টবিন শফিককে তো দেখা যায় না, তিনি কোথায় যে ডুব মেরেছেন তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি হলো বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এই আমাদের তৌহিদ হোসেনকে ডক্টর ইউনূস বলেছেন যে আপনি একটা অপদার্থ, আপনার দ্বারা কিছু হবে না। এই খলিলুর রহমান সেই যে একটা বিমস্টেকে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন, তারপর থেকে আপনার দ্বারা কোনো কাজই সম্পন্ন হয়নি। আপনি কেন ওই পদে আছেন, আমার তো এই নিয়ে নানান মনে প্রশ্ন জাগে বলে ব্যাপক ঝাড় দিয়েছেন তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন তারপরেতে একদম মাথা নিচু করে বেরিয়ে গেছেন। এগুলো তো আপনারা তো জানবেন না। তো সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে জামাত, এত ভারত বিরোধিতা, এত ভারত বিরোধিতা, সবকিছুর মধ্যে কিন্তু ভারত বিরোধিতা খুঁজে বেড়ান। যা কিছু করছেন সব হচ্ছে ভারত বিরোধিতা। তো কালকে জামাতের আমির বলেছেন এখন ডিরেক্টলি ভারত বিরোধিতা কিছু করা যাবে না। যে কথা জামাত বলেছেন নেতা আমির, যে কথা বলেছেন শফিকুর রহমান, সেই একই কথা বলেছেন তারেক রহমান। কালকে তারেক রহমানের কাছে শোক জানাতে গিয়েছিলেন আপনাদের ইসলামী ছাত্র শিবির আর ছাত্র দল, এদের 8 জন প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জ্ঞাপন করেন এবং তাদেরকে তারেক বলে দেন, পরিষ্কার বলে দেন, এখন থেকে কোনো নির্বাচন না সম্পন্ন হওয়া অবধি, যতদিন না পর্যন্ত একটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে, ততদিন পর্যন্ত
এই সমস্ত কথা, ভারত বিরোধী জিগির তোলা, ভারত বিরোধী কথা বলা সমস্ত কিন্তু এখন বন্ধ। বন্ধ মানে বন্ধ। এখন তারেক রহমান হয়ে গেছে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। তিনি যখন বলে দিচ্ছেন বন্ধ ছাত্র শিবিরকে, তাহলে এখন ছাত্র শিবির এদিকে জামাতের আমিরও বলে দিয়েছে ভারত বিরোধিতা করা যাবে না। ফলে এবারে যে ডেসপারেশন যেটা আছে না, ডেসপারেশন ভেতরে যে কিছু হলে ভারতের দিকে একটা কামান দেখে দাও, এই ডেসপারেশনটা কিন্তু এবার একটুখানি কমে যাবে। এখন আর অত বলা যাবে না ভারত বিরোধী বক্তব্য করা যাবে না, বলা যাবে না। ডক্টর ইউনূসও এখন একটুখানি চেপে গিয়েছেন। ডক্টর ইউনূস, আপনি যে এত ভারত বিরোধিতা করলেন, এত আপনি মোদী সাহেবকে এত গালাগালি করলেন, আপনার তো কাজই ছিল হচ্ছে ভারত বিরোধিতা। অথচ আপনার নামে যখন ওই ফ্রান্সের ইলিয়াস, আমি ইলিয়াসের সুখ্যাতি করছি না মোটে, সে একটা দেশদ্রোহী, তো ইলিয়াস যখন আপনাকে গালাগাল করলো তখন কিন্তু আপনি তার চ্যানেল ফ্যানেল সমস্ত কিছু করে তাকে একদম বিগাড়ি করে দিলেন। তার মানে আপনি সমালোচনা শুনতে পারেন না। তাহলে এবার বুঝে দেখুন, সারা বিশ্ব থেকে যে সমস্ত ইসলামিক দলগুলো আপনাদের রয়েছে, আপনার তাবেরের কোয়ার্টারের লোকেরা রয়েছে, তারা যেভাবে মোদিজিকে আক্রমণ করে এবং ডিপ স্টেট যেভাবে খেলাধুলো করে, এ তো ফুটবল খেলা হয়, সেখানে নরেন্দ্র মোদীর ধৈর্য কতটা। এবং আমাদের দেশের মধ্যে যারা নরেন্দ্র মোদীকে গালাগাল করেন তিনি কিন্তু কিছু বলেন না, তার ধৈর্য এতটাই। কিন্তু যদি আপনি ভারত বা আমাদের ভারতবর্ষের কোনো ভারতবাসী যদি ভারতবর্ষের বিরুদ্ধে বলে, তাহলে তার থেকে খারাপ আর কেউ নেই। নরেন্দ্র মোদীকে আপনি বলতে পারেন, যা খুশি বলতে পারেন, ব্যক্তি নরেন্দ্র মোদী, কিন্তু ভারত মাকে কিছু বলতে পারবেন না। এখন মানুষের মধ্যে এই যে আমাদের একটা দেশাত্মবোধ গড়ে তুলেছে। আমি বলেছিলাম না, অনেক আগে বলেছিলাম যে আমাদের একটা দরকার, অ্যানসেস্টার দরকার ছিল, একটা পূর্বপুরুষের দরকার ছিল, যারা কঠিন একদম শাসন করে রেখে দেবে পুরো সমাজটাকে, পুরো পরিবারকে শাসন করে রেখে দেবে। আমরা ভারতবাসীকে উনি একটা পরিবার করে দিয়েছেন এবং উনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা। আমরা মেনে নিয়েছি তিনিই হচ্ছেন আমাদের পরিবারের নেতা। ফলে আপনারা যতই চেষ্টা করুন, আগামী আরো 2টো টার্ম যদি তার শরীর দেয়, তিনি আরামসে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন চালাবেন এবং আপনাদের মতো যত জেহাদি আছে ইউনূস সাহেব আপনাদেরকে চাবুক লাগাবে। ইরানের খামেনির অবস্থা কিন্তু খুব খারাপ, জেনে রাখবেন। ফলে ইরানে যাওয়ার যে আপনার একটা মৃদু প্রচেষ্টা ছিল না, সেটা কিন্তু আর হবে না। কারণ কোন দিন ইরান দেখবেন খামেনি দেখতেন দৌড় দিয়েছে, কারণ খামেনির দেশের একেবারে ছেলেরা এখন রাস্তায়, আমি বলেছিলাম রাস্তায় লিখে বেড়াচ্ছে দেয়ালে দেয়ালে যে যত পারো বোম মারো ইসরায়েল, ওই মোল্লাগুলোদের উপরে, এরাই হচ্ছে সমস্ত দেশের শত্রু। আপনার দেশের শত্রুগুলো হচ্ছে আপনি এবং আপনার জিহাদি এই মোল্লাগুলো। ফলে কামাগাজি ড্রোন যখন পড়বে না, তখন এই কামাগাজি ড্রোনগুলোর শব্দ দেখবেন যে আপনার ওই জিহাদিগুলোর সমস্ত লুঙ্গি তুলে একেবারে বঙ্গোপসাগরে যাচ্ছে। আমার খুব ইচ্ছে একটা ব্রহ্মোস অন্তত আপনার যমুনার ধারে কাছে মারুক, একটা মোটামুটি একটা পুকুর করে দিই। সেটা কবে হবে আমার এই স্বপ্ন পূরণ কবে হবে আমি জানি না, কিন্তু আমি চাই এই স্বপ্ন পূরণটা হোক। এপাশ থেকে ওপাশ হলে, উনি তো বলে এসছেন যে এপাশ থেকে ওপাশ যদি হয় তাহলে 71-এর পুনরাবৃত্তি ঘটবে। তার 71-এর পুনরাবৃত্তি ঘটা মানে কামাকাজি ড্রোন এবং মিসাইল এবং ব্রহ্মস, পিনাকা, আকাশ তীর, যা যা আমাদের স্টকে আছে সব মেরে দেবে একটা করে। টেস্টিং হবে, টেস্টিং গ্রাউন্ড হবে কিন্তু কোনটা? বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান। যাই হোক, ভালোই সব মিটে গেলে ভালো। একটু জিহাদি ফিহাদি কমিয়ে দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন,
যাতে আপনি কিছুটা হলেও দয়ার পাত্র হতে পারেন। বাংলাদেশের মাটি জঙ্গিদের অভয়ারণ্য করতে দিচ্ছে না ভারত। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ। দিল্লির কেন আগ্রহ? দিল্লির এই জন্যই আগ্রহ যে বাংলাদেশের গত 1.5 বছরের পরিবেশ পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে এটি বাংলাদেশে একটা জঙ্গি স্থান করবার একটা সব প্রচেষ্টা চলমান। এখানে প্রধান কিরণক ভূমিকায় আছে পাকিস্তান, তুর্কি এবং আরো অন্যান্য শক্তি। কিন্তু আজকে যদি বাংলাদেশ জঙ্গি স্থানে পরিণত হয়, তাহলে সেটি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ, উৎকণ্ঠার কারণ। ভারতের অভ্যন্তরে যেমন এ ব্যাপারে সতর্কতা আছে, আন্তর্জাতিকভাবেও সতর্কতা আছে। এই জন্যই ভারত অন্ততপক্ষে বাংলাদেশের মাটি ছেড়ে দিতে আগ্রহী নয়, এবং সেই ছেড়ে দেওয়ার সুযোগে কেউ এখানে ফায়দা হাসিল করুক সেটি ভারত কোনোভাবেই করছে না বা ছেড়ে দিচ্ছে না। সেটি সাম্প্রতিক বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী ঘটনায় আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। প্রায় 4 বছর বিরতির পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলেন। তিনি বাংলাদেশ মিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। রাজনাথ সিং তার এক্স হ্যান্ডেলে শোক বইতে সই করার পর এ তথ্য জানিয়েছেন। গত 2 দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত ঢাকা সফর আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ মিশনে যাওয়াটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে। আর 2025 সালের ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দুই দেশের কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবের ঘটনায় নতুন করে সংকট তৈরি হয়। এমন প্রেক্ষাপটে ভারতের 2 জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের বাংলাদেশের সঙ্গে যুক্ততা সম্পর্কের গুণগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রায় 10 দিন আগে দিল্লির বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ সহ কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। গত 23 ডিসেম্বরের ওই প্রতিবাদ মিছিলের আগে 20 ডিসেম্বর রাতে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশন কমপ্লেক্সে অবস্থিত হাই কমিশনারের বাসার উল্টো দিকে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছিল। হাই কমিশনারকে ওই রাতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা দুই দেশের মধ্যে তিক্ততা আর উত্তেজনা বাড়িয়ে দেয়। কিন্তু 1 সপ্তাহ না পেরোতেই রাজনাথ সিং এর বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো তাৎপর্যপূর্ণ। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দূতাবাসে গিয়ে এই ইঙ্গিত দিচ্ছেন যে দূতাবাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা দিল্লির দায়িত্ব। তারেক রহমানকে লেখা নরেন্দ্র মোদীর চিঠি যে তাৎপর্যপূর্ণ তার ইঙ্গিত আছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর ভাষ্যে। এস জয়শঙ্করের ঢাকা ছাড়ার খবর দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে রিয়াজ হামিদুল্লাহ লিখেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 4 ঘন্টার ঝোড়ো সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 4 ঘন্টার ঝটিকা সফরে এসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দেন। প্রায় 20 মিনিটের আলোচনায় সম্পর্কের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে তারা দুজন কথা বলেন।
বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনার ইঙ্গিত আছে। তাই খালেদা জিয়ার জানাজায়ের সুযোগটি কাজে লাগিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সেটা এগিয়ে নেওয়ার উপর জোর দিচ্ছে ভারত। প্রসঙ্গত, দিল্লি 6 মাস ধরে বারবার বলছে যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনে জয়লাভের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে ভারত। কূটনৈতিক ও সরকারি সূত্রগুলোর সঙ্গে গত 2 দিনে কথা বলে এই ধারণা পাওয়া গেছে যে নির্বাচনে বিজয়ী পক্ষের সঙ্গে ভারতের যুক্ততার প্রসঙ্গটি গত বুধবারের সংক্ষিপ্ত আলোচনায় এসেছে। এখানে যারাই ক্ষমতায় আসবে বলতে বিএনপিকে বোঝানো হচ্ছে বলে বিশ্লেষকদের মত। সেদিক থেকে এস জয়শঙ্করের ঢাকা সফরের পরদিনই রাজনাথ সিং এর দিল্লিতে বাংলাদেশ মিশনে গিয়ে শোক বইতে সই করাটা ভারতের দিক থেকে সম্পর্কে এগিয়ে নেওয়ার আগ্রহের স্পষ্ট ইঙ্গিত। চিঠিতে নরেন্দ্র মোদী খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের প্রসঙ্গ টেনেছেন। খালেদা জিয়ার নেতৃত্ব, বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের জন্য তার ভূমিকার প্রশংসা করে শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার আদর্শের ওপর ভিত্তি করে বিএনপি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপি নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দুই দেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বকে আরো সমৃদ্ধ করতে তারেক রহমানের নেতৃত্ব দানকারী ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্ব নতুন সূচনা করবে বলে নরেন্দ্র মোদীর চিঠিতে ইঙ্গিত আছে। জানা গেছে তারেক রহমানের সংক্ষিপ্ত আলোচনার সময় বিএনপি ও বিজেপি দুই দেশে ক্ষমতায় থাকার সময় 2001-4 সময়ে কাজের ইতিবাচক অভিজ্ঞতার প্রসঙ্গটি এসেছে। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে দুই দেশের একসঙ্গে কাজ করার উপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে ভারত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এস জয়শঙ্কর স্পষ্ট করেই বলেছেন, নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে ভারত সরকার তাদের সঙ্গে যুক্ততার জন্য অপেক্ষায় রয়েছে। দুই দেশের অমীমাংসিত বিষয়ের প্রতি ইঙ্গিত করে এস জয়শঙ্কর বলেছেন, দুই দেশের মধ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর জোর দিয়েছেন। তার মতে আলোচনায় বসে সমস্যা সমাধানের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব। সরকারি সূত্রগুলো জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এস জয়শঙ্কর ঢাকায় আসার বিষয়টি দিল্লি গত মঙ্গলবার বিকেলে নিশ্চিত করে এবং গত মঙ্গলবারে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয়েছিল। ওই দিন সন্ধ্যায় দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে ফোন আলাপ হয়। তারেক রহমানের সঙ্গে আলোচনার পর এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেন। সেখানে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে আলোচনা হয়। গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে কিভাবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া যায় সে বিষয়টিও আলোচনায় এসেছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল তার দপ্তরে সাংবাদিকদের বলেন, এর উত্তর আপনাদের আগামী দিনে খুঁজতে হবে। আগামী দিনগুলোতে আপনারা দেখবেন যে কি হয়। আমরা সেই দেখবার জন্যও অপেক্ষা করছি আগামী দিনে আসলে কি হয়। মোদ্দা কথা, বাংলাদেশের মাটিকে ভারত একটা জঙ্গি স্থান হতে দেবে না, একটা ফাঁকা জায়গা করে দেবে না। এবং ফাঁকা জায়গা যে করে দেবে না তারই বহিঃপ্রকাশ এস জয়শঙ্কর, একজন বাংলাদেশের প্রধান একটি দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে এসে শ্রদ্ধা জানালেন এবং সেই দলটি ক্ষমতায় আসবে এটি ডালপালা গাছ
পোকামাকড় সবকিছুই বলছে বাংলাদেশের, সেই দলের সাথেও সম্পর্ক উন্নয়নের একটা সূচনা করলেন বলা যায়। এবং এই সূচনা জঙ্গিদের এখানে অবমাননা করতে দেবে না। এই মুহূর্তে এ পর্যন্ত।